বিবর্তনের তত্ত্ব প্রবর্তন করে পুরো দুনিয়াকে তাক লাগিয়ে দেন 18 শতকের মাঝামাঝিতে এসে। মূলত এটি ছিল তার প্রত্যক্ষ পর্যবেক্ষণের ফসল। এই একটি তত্ত্বই তাকে জীববিজ্ঞানের শাখায় সুপ্রতিষ্ঠিত করে তোলে, যার কারণে চার্লস ডারউইন এই নামটি শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া এক অর্থে দুষ্কর। তবে প্রায় 150 বছর পেরিয়ে গেলেও ডারউইনের বিবর্তনবাদ সহ নানান বিষয় নিয়ে এখনো একটি ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে রয়ে গেছে। গত দশকের শুরুর দিকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী, ইতিহাস বিষয়ক গবেষক দ্য গার্ডিয়ানে একটি আর্টিকেল লিখে বিশ্বকে নাড়িয়ে দেন। এরপর থেকে প্রচুর গবেষণা চলতে থাকে প্রকৃত তথ্য উদ্ঘাটনে। সবচেয়ে বড় কথা হলো, বেশিরভাগ মানুষ ডারউইন তত্ত্বগুলোকে ভুল ভাবেন, কিন্তু তিনি ভুল ছিলেন না। বরং কিছু বিষয় আমাদের মাঝে ডুয়াল থট তৈরি করায় আমরা এখনো তাকে নিয়ে সন্দিহান। আজ আপনাদের জন্য থাকছে চার্লস ডারউইনকে নিয়ে সেসব ভ্রান্ত ধারণার কয়েকটি ব্যাখ্যা। ডারউইন ও গ্যালাপাগোস, এই কিংবদন্তিকে নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণার একটি এটি। বলা হয়ে থাকে ডারউইন তার বিগল জলযাত্রায় গিয়ে গ্যালাপাগোসে থাকেন। সে সময় গ্যালাপাগোস ছিল জনশূন্য। এই জনশূন্য স্থানে তিনি প্রাণীদের অবলোকন করেন এবং প্রথম তার মাথায় বিবর্তনবাদের চিন্তা আসে। কিন্তু এটি পুরোপুরি একটি মিথ, কারণ গ্যালাপাগোসে থাকা অবস্থায় তিনি একজন বিবর্তনবাদী ছিলেন না। মূলত বিবর্তনবাদে 3টি মূল ভিত্তি ছিল, যা তিনি গ্যালাপাগোস থেকে ফিরে আসার পরে আবিষ্কার করেন। 3টি ভিত্তি হিসেবে তিনি তার অটোবায়োগ্রাফির একটি অনুচ্ছেদে বলেন, প্রথমত, বিগলের সমুদ্র যাত্রার সময় প্যাম্পিন স্তরসমূহে জীবাশ্ম প্রাণীর সাজোয়াভাবে আবৃত থাকা আমাকে বিমোহিত করে। এটি অনেকটা সাজোয়া জাহাজের মতো ছিল। দ্বিতীয়ত, এই ব্যবস্থার কারণে স্বজাতি প্রাণীগুলো তারা একে অপরকে এই মহাদেশের দক্ষিণ অঞ্চলের দিকে বদলি করে। তৃতীয়ত, আমেরিকার ও গ্যালাপাগোসের প্রাণীদের এই বৈশিষ্ট্য প্রায় একই। এমনকি আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা অন্য দ্বীপাঞ্চলের জন্যও একই। আর সবচেয়ে বড় কথা হলো, এই দ্বীপগুলো ভৌগোলিকভাবে খুব একটা পুরনো নয়। সুতরাং তিনি বিগলের সমুদ্র যাত্রার সময় প্রকৃতিকে আগে দেখা গ্যালাপাগোসের প্রকৃতির সাথে তুলনা করেছেন। তাই বলা যায়, বিবর্তনবাদ আবিষ্কারের সময় তিনি গ্যালাপাগোসে ছিলেন না। বিবর্তনবাদ নিয়ে লেখা বইয়ের ভুল নাম ও ব্যাখ্যা। বিবর্তনবাদ নিয়ে লেখা চার্লস ডারউইনের একটি বিখ্যাত ও জনপ্রিয় বই হিসেবে স্বীকৃতি পায় অরিজিন অফ স্পেসিস। কিন্তু বইটি এই নামে বহুল পরিচিত হলেও এটি বইটির আসল নাম নয়। বইটির আসল নাম হলো অন দ্য অরিজিন অফ স্পেসিস, যার অর্থ বিভিন্ন প্রজাতির অরিজিন, অর্থাৎ উৎপত্তি কোথায় থেকে এসেছে। এক কথায় উত্তর দিতে হলে বলতে হবে, প্রতিটি প্রজাতি প্রাকৃতিক উপায়ে তার পূর্বপুরুষ থেকে এসেছে। অন্যদিকে বইটি সম্পর্কে স্পষ্ট ধারণা করা যায়, এটি সকল প্রজাতি নিয়ে বলবে, শুধু মানুষ জাতিকে নিয়ে নয়। এই ব্যাখ্যা কিংবা প্রশ্নোত্তরের কারণ হলো, অনেকেই ভাবে এই বইটি আসলে অরিজিন অফ লাইফ, অর্থাৎ জীবনের উৎপত্তি নিয়ে বলেছে।
কিন্তু আসলে ডারউইন এই নিয়ে বইটি লিখেননি। তবে তিনি বইটিতে এটি বলেছিলেন, জীবন মূলত প্রকৃতি থেকে উৎপন্ন হওয়া একটি বিষয়। তবে তার সময়ে তিনি এটি প্রমাণ করে যেতে পারেননি। এছাড়া তিনি আরো বলেন, আমরা পৃথিবীতে যেসব জীবাশ্ম দেখতে পাই তার সবই তাদের নিজস্ব কোনো না কোনো গোত্র থেকে এসেছে। মানুষ আর বানরের আদি সম্পর্ক। আমরা শুনে থাকি মানুষেরা বানর থেকে কালক্রমে পরিবর্তিত হয়েছে। এতে তর্কবাদীরা একটি মজার প্রশ্ন করেন, মানুষ যদি বানর থেকে আসে তাহলে মানুষ কেন এখনো বানরে পরিণত হয় না? মূলত বিবর্তনবাদ নিয়ে আমাদের মাঝে সবচেয়ে বড় ভুল ধারণার একটি এটি। মানুষ জাতির জন্যও এটি অসমতুলনা। প্রকৃতপক্ষে ডারউইন এমন কিছু আদৌ বলেননি। তিনি বলেছেন মানুষ, বনমানুষ ও বানর তিনটি একই গোত্র থেকে এসেছে। এমনটি বলার কারণও খুব স্পষ্ট। আসলে বৈশিষ্ট্যগত দিক থেকে এই তিন জাতি অনেক কাছাকাছি। তবে এক্ষেত্রে অন দ্য অরিজিন অফ স্পেসিসে দেওয়া তার বক্তব্যই সবচেয়ে গ্রহণযোগ্য। তিনি বলেন, সাদৃশ্য আমাকে এই গবেষণায় এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। যেমন এখন আমি বিশ্বাস করি সকল প্রাণী ও উদ্ভিদ একই প্রোটোটাইপ অর্থাৎ আদিরূপ থেকে এসেছে। তবে এটি পুরোপুরি ঠিক নাও হতে পারে। তবুও কিন্তু প্রতিটি জীবের মাঝে রাসায়নিক কোষের গঠন, জন্ম ও বেড়ে ওঠা সহ কোনো না কোনো ক্ষেত্রে একটি সাধারণ বিষয় রয়েছে। অন্যদিকে বর্তমানে এটি প্রমাণিত যে বানরের থেকে বন মানুষের সাথে আমাদের সাদৃশ্য বেশি। ডারউইনের ধর্মমত নিয়ে অনেকের মাঝে ব্যাপক ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকে তাকে পুরোপুরি নাস্তিক বলে দেন, কিন্তু তিনি আসলে নাস্তিক ছিলেন না। তিনি ইংল্যান্ডের চার্চে ব্যাপটিস্ট ছিলেন। এর আগে তিনি ইউনিটেরিয়ান চ্যাপেলে শৈশব কাটিয়েছিলেন। এমনকি একটি সময়ে তিনি জাতীয়ভাবে পাদ্রী হিসেবে স্বীকৃতিও পেয়েছিলেন। চার্লস ডারউইন বলেন, আমি কখনো সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করি না। সে অর্থে আমি নাস্তিক নই। আসলে আমার মনে হয় একজন অজ্ঞ মানুষই আমার মনের সঠিক ব্যাখ্যা দিতে পারবে। যোগ্যতমের বেঁচে থাকার ধারণা। আমরা সবাই জানি যে যোগ্যতমের বেঁচে থাকার ধারণার প্রবর্তক চার্লস ডারউইন, কিন্তু এটির প্রবর্তক ডারউইন ছিলেন না। মূলত এটি প্রবর্তন করেন দার্শনিক হারবার্ট স্পেন্সার। তবে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট এর মূল দর্শনের সাথে ডারউইনের বিবর্তনবাদের অনেকটাই মিল ছিল। অন্যদিকে স্পেন্সার এই তথ্যের অনুপ্রেরণা ডারউইনের কাছ থেকে পায়। স্পেন্সার 1861 সালে তার লেখা প্রিন্সিপালস অব বায়োলজিতে বলেন, যোগ্যতমের বেঁচে থাকা তত্ত্বের মূল চালিকা শক্তি ছিল মিস্টার ডারউইনের ন্যাচারাল সিলেকশন। তিনি জীবনের যে বিবর্তন দেখিয়েছেন, এখানে সেটিকে অবলম্বন করে তত্ত্ব উপস্থাপন করা হয়েছে। পরবর্তীতে ডারউইন স্পেন্সারের এই তত্ত্বের বাহবা দিয়ে 1872 সালে অন দ্য অরিজিন অফ স্পেসিসের 6ষ্ঠ সংস্করণে বলেন, আমি মানুষের ক্ষমতাকে বিচার করতে ন্যাচারাল সিলেকশন তত্ত্বের প্রবর্তন করি। কিন্তু এর অভিব্যক্তি ব্যবহার করে মিস্টার হারবার্ট স্পেন্সার সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট নামে যে তত্ত্ব প্রবর্তন করেছেন তা আরও সঠিক ও সুবৃহৎ। এগুলো ছাড়াও বিবর্তনবাদ নিয়ে প্রথম প্রকাশিত বই তার তত্ত্বের গ্রহণযোগ্যতা, সৃষ্টি ও বিবর্তন নিয়ে তার বিরোধী মতবাদ নিয়ে ভ্রান্ত ধারণা দেখা যায়। এখানে বলতে হয়, অন দ্য অরিজিন অফ স্পেসিস বিবর্তনবাদ নিয়ে প্রথম লেখা বই ছিল না। এর আগে 1844 সালে রবার্ট চেম্বার্স ভেস্টিজেস অফ দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ ক্রিয়েশন বিবর্তনবাদ ও প্রজাতির বিবর্তন নিয়ে একটি গবেষণালব্ধ বই লেখেন।
এছাড়া ডারউইন তত্ত্বের গ্রহণযোগ্যতা নিয়েও খুব বড় একটা বিরোধী শ্রেণী ছিল না, বরং তার তত্ত্ব পুরো দেশে খুবই জনপ্রিয়তা পেয়েছিল। অন্যদিকে সৃষ্টি ও বিবর্তন নিয়ে বিরোধিতা ডারউইনের আগেও দেখা গিয়েছে। সুতরাং ডারউইনের মতবাদী যে এই বিরোধ সৃষ্টি করেছে তা বলা ভুল হবে।